চুরি করা মহাপুণ্য যদি না পড়েন ধরা, তো ধরা পড়ে গেলেই চোর বদনাম পেতে হয়। ঠিক প্রাইমারির ৩২,০০০ চাকরি বাতিল মামলার বিষয়টি এখন এই দিকে দাঁড়িয়ে আছে। একটা নতুন মোড় নিয়েছে এবং সেই যে ঘটনাগুলো পরপর ঘটে আসছে ২০২২, তারপর ২৩, তারপর ২৪, এইভাবে একটার পর একটা একবার চাকরি বাতিল হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির নির্দেশে, আবার পরবর্তীতে হাইকোর্ট সেই চাকরি বহাল রাখে, আবার তারপর এই মামলা দাখিল হয় সুপ্রিম কোর্টে এবং এখন সম্প্রতি এই মামলা একটা অন্যদিকে মোড় নিয়েছে। ফলে এই যে নতুন একটা মোড় নিয়েছে, এখন ইডি তদন্ত করছে, ফলে এখন কি হতে চলেছে, তাহলে এখন কতটা সম্ভাবনা আছে চাকরি বাতিলের অথবা চাকরি বহাল থাকার। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে প্রাথমিকের চাকরি মামলার বিষয়টি আলোচনা করব এবং কি আলাদা করে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে সেটাও বলবো এবং তার ফলাফল সম্ভাব্য কি সেটাও আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, ওয়েলকাম টু বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশন। আপনাদের সকলকে বৈঠক ইনস্টিটিউশনের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি ডক্টর এসদে ম্যাডাম। আজকে এই বিষয়টি আপনাদের সাথে সবটা চেষ্টা করব খুলে বলতে। প্রথমেই যদি আমরা একটু দেখি যে আসলে এই প্রাইমারির বা প্রাথমিকের ৩২,০০০-এর মামলার জটিলতা যেন কিছুতেই কাটছে না। নানান প্রশ্ন নানান জায়গা থেকে উঠে আসছে। আমরা কিছুদিনই আগে দেখেছিলাম, আমাদের সরকার পরিবর্তন হওয়ার ঠিক পরবর্তী সময়ই দেখলাম যে পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল সরকারের সময়কালীন যুবরাজের নামও কিন্তু নানানভাবে এই প্রাইমারি প্রাথমিকের বিষয়ের সাথে যুক্ত হয়েছি। এবং শুধু তার নয়, খোঁজ করলে দেখা যাবে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়বে। ফলে অনেকেই যে তাবড় মানুষজন এই প্রাথমিকের শিক্ষক নিয়োগের দুর্নীতির সাথে যুক্ত আছেন সেটা হয়তো না বললেও আমরা সকলে জানি। এবং তার আগে যেহেতু আমরা দেখেছি ২০১৬ সালের ২৬,০০০ 9, 10, 11, 12 এবং নন টিচিং সেই নিয়োগের ক্ষেত্রেও কি অবস্থা হলো এবং তারপর চাকরি বাতিল হয়েছে, পরীক্ষাও হলো যথারীতি, এখন আবার সমস্ত কার্যক্রম চলছে। প্রাথমিকের চাকরি তো একবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা মতো ৩২,০০০ চাকরি তিনি বাতিল করেছিলেন। পরবর্তীতে এই নিয়ে নানান জট তৈরি হয়। এবার অনেকেই, আমি এই বিষয় নিয়ে আগেও অনেকবার কথা বলেছি, তখন আপনারা আসলে যারা এসে কমেন্ট করেন অনেকেই অনেক গালিগালাজ করেন। আসলে দেখুন, একটা কথা খুব সত্য যে সত্যি কথা অপ্রিয় হয়, তেতো হয়, কিন্তু সেটা সত্যি। এবার যারা এই বিষয়ে কথা বলছেন তারা কিভাবে চাকরি পেয়েছেন সেই নিয়ে প্রশ্ন ওঠে, অবশ্যই ওঠে। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, শুধু কূটনীতি করে চাকরি পাওয়া বা ঘুষ দিয়ে চাকরি পাওয়া নয়, তার সাথে হাজার হাজার ছেলে মেয়েরা, মেধাবী ছেলে মেয়েদের চাকরিটা ছিনিয়ে নিয়েছেন যারা, তারপরেও যারা বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন, অবশ্যই তাদের আইনি এই ছত্রছায়ায় নিয়ে আসা উচিত, এটা আমি মনে করি। কারণ যে পড়াশোনা করেছে, যার হকের চাকরি, যার অধিকার সেই জায়গাটা পাওয়ার, তাকে সেই জায়গাটা দেওয়া উচিত। আপনি হয়তো পড়াশোনা করেননি, আপনি হয়তো সেই রকম পরিশ্রম করেননি, কিন্তু আপনি টাকা দিয়ে তার হকের চাকরি করছেন, তাহলে অবশ্যই তো কথা বলবো, কারণ আমরা দেখি আমাদের ছাত্রছাত্রীরা কিরকম পরিশ্রম করে প্রতিনিয়ত। আমি প্রত্যেক টিচারের ক্ষেত্রে বলছি না, আমি অবশ্যই শ্রদ্ধা জানাই সমস্ত যোগ্য শিক্ষকদের, তাদের পরিশ্রমটা অবশ্যই স্বীকার করতে হয়। এবং এই কিছু মানুষদের জন্য যারা দুর্নীতি করেন, তাদের জন্য যোগ্য শিক্ষকদের হয়রানির শেষ নেই, যেটা আমরা ২০১৬-র এসএলএসটির ক্ষেত্রে দেখেছি। তেমনি এই প্রাইমারির ক্ষেত্রেও কিছু প্রশ্নচিহ্ন উঠে আসছে এবং এই নিয়ে প্রচুর কিছু যে অভিযোগ আছে, আমরা যদি একটু ভালো করে দেখি, ওএমআর এ কারচুপি থেকে শুরু করে, প্রশিক্ষণ না নেওয়া থেকে শুরু করে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরবর্তী সময়ে নিয়োগ থেকে শুরু করে, এসএমএস এর মাধ্যমে নিয়োগ থেকে শুরু করে নানান প্রসঙ্গ উঠে এসেছে।
বারে বারে আদালতের এই প্রশ্নচিহ্নর মুখোমুখি পড়তে হয়েছে ওই যে সমস্ত শিক্ষকদের পক্ষের উকিলদের। এবার একটা বিষয়, তাহলে এই মোড় এখন কোন দিকে যেতে চলেছে আমরা একটু ভালো করে বিষয়টা বুঝে নিই। প্রথমেই যদি একটু দেখি আমরা যে এই দুর্নীতি সংক্রান্ত একটি নতুন উন্নয়নের কথা জানানো হচ্ছে এবং সেইটি কি তার আগে একটু আমরা ছোট করে বিষয়টা দেখে নিই একবার। 2014 সালে টেটের বিজ্ঞপ্তি জারি হয় এবং পরীক্ষা হয় পরের বছর। তার পরবর্তীতে 2016 সালে শুরু হয় নিয়োগ প্রক্রিয়া, কিন্তু নিয়োগে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা এবং 22 সালে সে মামলা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখন ছিলেন, এখন প্রাক্তন বিচারপতি। তখন সিঙ্গেল বেঞ্চে 2023 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি তিনি বাতিলের নির্দেশ দেন এবং সেটিকে চ্যালেঞ্জ করে 2025 সালে প্রথম সুপ্রিম কোর্টে মামলা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তা পাঠিয়ে দেয় আবার হাইকোর্টে। পরবর্তীতে কি হয় আমরা তখন দেখি দুই বিচারপতি, সম্ভবত সেই সময় তপব্রত চক্রবর্তী ছিলেন বিচারপতি, বেঞ্চ তারপর কি 2025 সালে 23রা ডিসেম্বরের আগে রায় খারিজ করে দেয়, তার চাকরি তখন বহাল থাকে। এটা আমরা প্রত্যেকে দেখেছিলাম এবং তার পরবর্তীতে আবার সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয়েছে, অর্থাৎ তারপর আবার সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আবার মামলা হয় এবং যে মামলা গ্রহণ করেছিল আবার শীর্ষ আদালত। ফলে ফের প্রাথমিক শিক্ষকদের চাকরির ভবিষ্যৎ তখনও প্রশ্নের মুখে পড়ে এবং আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগেই বিচারপতিরা নিজে এই প্রশ্ন করছেন যে আমরা কি করে আমাদের ছেলে মেয়েদেরকে কোনো অযোগ্য শিক্ষকের কাছে বা প্রশিক্ষণহীন শিক্ষকের কাছে পড়তে পাঠাবো, এবং এই বিষয়টা আবার উঠে আসছে। তাহলে কি এবার যদি আমরা একটু দেখি যে নতুন তদন্তের কি সূচনা হলো, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। তো তদন্তের কি সূচনা হচ্ছে, কারণ এটা প্রত্যেকে জানে যে প্রাইমারিতে অর্থাৎ প্রাইমারির এই প্রাথমিকের চাকরির নিয়োগের ক্ষেত্রে কি ভয়ানক দুর্নীতি হয়েছে, কতটা জালিয়াতি হয়েছে, কত স্বপ্ন একেবারে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সকলের কম বেশি জানা। কারণ পাড়ায় পাড়ায় একটু চোখ দিলেই দেখা যাবে চাকরিটা কি করে সে পেয়েছে। আমি আবারও বলছি, আমি সকল শিক্ষকের জন্য বলছি না, যারা আসলে এই দুর্নীতি করেছে আমি শুধু তাদেরকেই নির্দেশ করছি। বেশ, এরপরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি তাহলে মামলা এখন ইডি একটি নতুন ইসিআইআর অর্থাৎ এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করেছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে টাকার লেনদেন যে হয়েছে, টাকার লেনদেন কে করেছে সেই জনকে যদি ধরা যায়, কার অ্যাকাউন্ট থেকে হচ্ছে, এরকম বেশ কিছু দালাল চক্র যে তৈরি হয়েছিল এত দিন ধরে এবং সেই পূর্বতন সরকারের মদতে সেই টাকা যে সেই সরকারের কোনো একটা জায়গায় পৌঁছে যেত, এ বিষয়টাও সকলের জানা। ফলে এটা খুব প্রয়োজনীয় একটা বিষয়, কি কি উঠে আসে এবার দেখা যাবে ধীরে ধীরে। তারপর এর মাধ্যমে তারা এই দুর্নীতি তদন্তের পরিধি আরো বাড়াচ্ছে, খুব ভালো বিষয়। এই নতুন তদন্তের মূল লক্ষ্য হলো তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট এবং তাদের ফান্ড সংক্রান্ত তথ্য, অর্থাৎ সরাসরি কি কোনো রাজনৈতিক জায়গায় এই টাকা পৌঁছে যাচ্ছে এবং গেলে পরে কোন এজেন্টের দ্বারা যাচ্ছে, এই সমস্ত বিষয়টা কিন্তু এবার ধীরে ধীরে দেখা হচ্ছে। ইডি জানতে চায় এই ফান্ডের টাকা কোথা থেকে আসতো, কারা দিত এবং কিভাবে এই টাকার লেনদেন বা পৌঁছতো। আছে এই নিয়োগ দুর্নীতি একটি বিশাল মাপের ঘটনা, সকলেই সেটা জানেন আপনারা, যার ফলে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি সুযোগ পায়নি, বঞ্চিত হয়েছে, দিনের পর দিন বঞ্চিত হয়েছে। অত ভালো করে পড়াশোনা করার পরেও, পরিশ্রম করার পরেও তার চাকরিটা অন্য কেউ করছে শুধুমাত্র টাকার বিনিময়ে, আর সেই ছেলেটা চুপচাপ বসে বসে দেখছে আর চোখের জল ফেলছে। এটা তো হয়েছে। ফলে সত্যিটা বাইরে আসা দরকার। যে দুর্নীতি করেছে, যে দুর্নীতি করে চাকরি পেয়েছে, সে কি করে একজন শিক্ষক হতে পারেন, প্রশ্নচিহ্ন ওঠে। এবং এই যে বিগত এতগুলো বছর ধরে পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় যে ভয়ঙ্কর চরম দুর্নীতি হয়েছে, সেগুলো সত্যিই বেরিয়ে আসা দরকার। আমি শুধু প্রাথমিকে বলছি না, যেমন এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখেছি, এসএলএসটির ক্ষেত্রে দেখলাম যে অবশ্যই যোগ্য শিক্ষকদেরও এটার জন্য সাফার করতে হলো, তাদেরকেও একই সাথে বলিদান দিতে হচ্ছে। খুব খারাপ লাগে এই জিনিসটা। কিন্তু কখনো কখনো ওই যে চাল কাকড় আলাদা করা না গেলে পরে কি করবে, তখন আদালত একেবারে সাফ রায় দিয়ে দেয়, কিছু করার থাকে না। অযোগ্যরা তাদের
নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য যে কত মানুষের, সাধারণ মানুষের যারা পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, সেই মানুষগুলোর স্বপ্নগুলোকে পায়ের নিচে কুমড়ে মুচড়ে নষ্ট করে দিচ্ছে, সেটা তারা ভাবে না। আর ভাবে না, ভাবায়ও না। আমাদের আগের সরকার যা ছিল, এই দুর্নীতি করতে মদত করা হয়েছে এবং সেই টাকার অধিকাংশ তাদের কাছেই পৌঁছে যেত। এই সমস্ত বিষয় কম বেশি সকলেই জানেন। তারপরে যদি একটু দেখি যে এই নিয়োগ দুর্নীতি, হ্যাঁ এটা বললাম, তাহলে ইডি এখন এই রহস্যের জট খোলার জন্য কাজ করছে। ওই যে বললাম, দালাল হয়তো কোনো একটি চাকরি প্রার্থী, সে হয়তো সরাসরি সে নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করেনি, হয়তোবা কোনো এক দালালকে দিয়েছে, সেই দালাল তারপর টাকাটা কোনোভাবে ট্রান্সফার করেছে। তো এই যে একটা জটিলতা বা এই যে একটা তথ্য, মাঝখান থেকে তাদেরকে ধরে নেওয়া যাবে এবং তাদের ধরতে পারলে অনেকটা কিছু বেরিয়ে আসবে। ঠিক আছে, এরপরে দেখি। আচ্ছা, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে, এটা আগের বিষয়টাই, তার পরবর্তী সময়ে, কারণ হচ্ছে যখন ডিভিশন বেঞ্চ রায় দেয় চাকরি বহাল থাকবে, আবার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দাখিল হয় এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে এখনো সেই মামলার কিন্তু চলছে শুনানি। বেশ কিছুদিন আগে একটা শুনানি হয়েছে, আবার 17ই আগস্ট শুনানি আছে, পরবর্তী শুনানি আছে। আমরা সেদিন দেখবো কি কি বিষয় উঠে আসছে। তারপরে কি, তারপর হচ্ছে যে যেরকম আগামী 17ই আগস্ট পরবর্তী শুনানি আছে। এরপর দেখি আমরা যে শুনানিতে চাকরিরত সব শিক্ষক টেট পাস কিনা জানতে চান বিচারপতি। তারপরে কড়া ভাষায় জানিয়ে দেন শিক্ষার্থীদের অধিকার রয়েছে সঠিক যোগ্য শিক্ষকের কাছে পড়া। অবশ্যই তাই, যোগ্য শিক্ষকের কাছে পড়ার অধিকার তো সকল শিক্ষার্থীর রয়েছে। কোনো এক অযোগ্য শিক্ষকের কাছে আপনি দেবেন নিজের সন্তানকে পড়তে, নাকি আমি দেব নিজের সন্তানকে পড়তে? তারপর তাই নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা মোটেই মেনে নেওয়া যায় না, বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় এ কথাটি বলছেন। চাকরি না পাওয়া বঞ্চিতদের পক্ষে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সওয়াল করেন যে 10 পাস হলেও অন্যায়ভাবে চাকরি দেওয়া হয়েছে। যোগ্যদের চাকরি না দিয়ে তৎকালীন সরকার অযোগ্যদের নিয়োগ করেছেন। অনলাইনে উভয় পক্ষের বাদানুবাদ চলে, কারণ হচ্ছে যে যেহেতু অনলাইনে মাঝে মাঝে সুপ্রিম কোর্টের এই বাদানুবাদ হয় বা হচ্ছে এই শুনানি পর্ব চলে, কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে আমরা দেখছিলাম যে সেই সময় যে অনলাইনে চলছিল, তার কারণ হচ্ছে যে এই জ্বালানি সংকটের কারণে সেই সময় একটু সমস্ত কিছু ঠিকঠাক ব্যালেন্স রাখার জন্য এটা করা হয়েছিল। বেশ, তারপরে কি আছে, এরপর সবাই যে, দীপঙ্কর দত্ত মহাশয় বলছেন বিচারপতি, সবাই যে যার বক্তব্য জমা দেবেন, তারপর বিস্তারিত শুনবো। কিন্তু পরে যদি দেখা যায় সবাই টেট পাস নয়, তখন কিন্তু ভুগতে হবে। ফলে এখান থেকে একটা বিষয় উঠে আসছে, প্রশিক্ষণহীন কোন শিক্ষক, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। এবং আমরা এই কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের ঐতিহাসিক যুগান্তকারী রায় দেখলাম যে সকল শিক্ষককে 2011 আগে যারা চাকরি পেয়েছিলেন, সকল শিক্ষককে টেট পাস করতে হবে। শুধুমাত্র 5 বছরের কম যাদের চাকরি আছে তাদের ছাড় দেওয়া হয়েছে। তাহলে একটা কথা তো খুব সত্য যে আদালত প্রশিক্ষণ বা এই যে টেট কোয়ালিফাই করার বিষয়টিকে কতটা ঠিক গুরুত্ব দিয়ে দেখছে। সেখানে যদি এই প্রসঙ্গ উঠে আসে, তাহলে অবশ্যই যারা দুর্নীতি করেছে, যারা জালিয়াতি করেছে, যারা প্রশিক্ষণহীন, তাদের একেবারে দুর্নীতির দায়ে পুরোপুরি শাস্তি হওয়া প্রয়োজন আছে, সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের। কিন্তু আবারও চাইবো এটা যেন অযোগ্য শিক্ষকদের জন্য যোগ্য শিক্ষকদের বলিদান না দিতে হয়, কারণ এটা খুব যন্ত্রণার, খুব কষ্টের। এবার একটু দেখি আমরা, তারপর আছে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। এই তদন্তের মধ্য দিয়ে যদি প্রমাণিত হয় যে যারা দুর্নীতি করেছেন বা যারা প্রশিক্ষণহীন বা যারা কোনোভাবে টাকার লেনদেন করেছেন সেটা যদি ধরা পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই যদি চিহ্নিত করা যায় তাদের অযোগ্য বলে, তাহলে তাদের চাকরি বাতিল হতে পারে। যদি আদালত এটা ভালোভাবে বুঝতে পারে, ইডি যদি সেই রিপোর্ট পেশ করে এবং সেটা যদি যথার্থ হয়, তাহলে
অবশ্যই সেই অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হবে। আর এটা আমরা প্রত্যেকে চাই। যদি আপনিও সহমত হন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে আপনি আমার সাথে সহমত কিনা। কিন্তু অবশ্যই এটাও বলবো যোগ্য শিক্ষকদের চাকরি বহাল থাকুক। শুধু অযোগ্যদের যদি চিহ্নিত করা যায় এটা সব থেকে ভালো। তো ইডির রিপোর্ট অনুযায়ী কি বেরোয় সেটা আমরা দেখব। পরবর্তী 17 তারিখ যে শুনানি আছে সেদিন আশা করছি একটা কিছু বড়সড় হতে চলেছে। তাহলে এবার তাদের নিয়োগের বৈধতা নিয়ে আইনি লড়াই তীব্র হবে, স্বাভাবিক। যেটা এক্ষুনি বললাম আমি, বিচারপতি যে কথাটা তুলছেন যে প্রশিক্ষণহীন শিক্ষকের কাছে, অযোগ্য শিক্ষকের কাছে কেন শিক্ষার্থীরা পড়বে, সত্যি প্রশ্ন এটা। তারপর কি আদালত যদি মনে করে যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি কলুষিত, তবে সংশ্লিষ্টদের নিয়োগ বাতিল হতে পারে। ঠিক আছে, এবার যদি সবটাই কলুষিত প্রমাণিত হয়, কোনোভাবে কোনো কিছুকে আলাদা করা যাচ্ছে না, তাহলে কিন্তু মুশকিল। তবে আশা করা যায়, সম্ভাব্য এটাই যে অযোগ্যদের চিহ্নিত করে অযোগ্যদের বার করে দেওয়া হোক। আর ঠিক যেমনটা এসএলএসটির ক্ষেত্রে হয়েছে, অযোগ্য শিক্ষকদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, তাদের ক্ষেত্রেও যেন তাই হয়, অযোগ্য শিক্ষকদের যেন বেতন ফেরত দিতে হয়। ঠিক আছে, এরপর কি তদন্তের ফলে নতুন ইসিআইআর দায়ের করার অর্থ হলো ইডি এখন এই দুর্নীতির আর্থিক যোগসূত্রগুলো তাহলে খুঁটিয়ে দেখার সুযোগ আরো ভালোভাবে পাবে। এর ফলে নিয়োগ দুর্নীতির সাথে রাজনৈতিক দলের ফান্ডিং এর কোনো সরাসরি সম্পর্ক আছে কিনা সেটাও খুব ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে। সেই একেবারে কি বলবো, ঝোলা থেকে বিড়াল বেরিয়ে আসবে ধীরে ধীরে, আমরা দেখতে পাবো। বড় বড় রাঘব বোয়ালরাই এখানে যুক্ত আছে সেটাও বুঝতে পারা যাবে। ফলত যারা যারা এটার সাথে যুক্ত আছে, যে রাজনৈতিক মাথাগুলো যুক্ত আছে, তাদের যেন অবশ্যই শাস্তি হয়। কারণ শুধুমাত্র যে টাকা দিয়েছে তার নয়, যে নিয়েছে তারও দরকার শাস্তি। অন্যায় যে করে আর অন্যায় যে সয় বা তাকে সাহায্য করে, সবাই একই দোষে দুষ্ট। ফলে এটা যেন অবশ্যই হয় যে যারা এটা গ্রহণ করছে তাদেরকেও বা তাদেরও শাস্তি হোক। তাহলে অন্তত ওই রাজনৈতিক কোনো যদি ব্যক্তির শাস্তি হয় তাহলে বোঝা যাবে, বা পরবর্তীতে এইটা হবে না, আরো রাজনৈতিক দল যখন এটা করার চেষ্টা করবে যেন এটা দৃষ্টান্ত স্বরূপ থাকে আমাদের রাজ্যে যে এই রকম করলে শাস্তি হতে বাধ্য, সে যেই রাজনৈতিক নেতাই হোক না কেন। এটা দরকার। নতুন সরকার এসেছে, অনেক আশায় বুক বেড়েছে সকল পরীক্ষার্থীরা, চাকরি প্রার্থীরা। অবশ্যই আমরা সকলে আপনাদের কাছে বা নতুন সরকারের কাছে, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন রাখবো যে দুর্নীতি যারা করছে, শুধু নয় যাদের দ্বারা করছে, যাদের সাহায্যে করছে, তারাও যেন এই শাস্তিটুকু পাক। তারপরে তাহলে কি খুঁটিয়ে দেখা সম্ভব হবে? এবং ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন ট্র্যাক করলে এমন অনেক ব্যক্তির নাম সামনে আসতে পারে যারা সরাসরি নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত না থাকলেও আর্থিক সুবিধা নিয়েছিল বা দুর্নীতিতে সহায়কারী হিসাবে কাজ করেছিল। এটাই একটা দালাল চক্র, এবং এটা যে তৃণমূল আমলে কি ভয়ানকভাবে বাসা বেঁধেছিল সেটা সকলের জানা, কারোর অজানা নয় এই বিষয়টি। সুতরাং এই ব্যাপারটা যদি আস্তে আস্তে বেরিয়ে আসে, টাকার লেনদেন অ্যাকাউন্ট, এবার ওই দালাল চক্র যেটা চলেছে, ওই এজেন্টগুলোকে যদি ধরতে পারা যায়, তাদের মারফত দিয়ে যদি প্রমাণিত হয় যে কারা বা কোন সমস্ত অযোগ্য শিক্ষকরা তাদের দুর্নীতির জন্য বা তারা সহজে শর্টকাট রাস্তা খুঁজে চাকরিটা কিনে নিয়েছে, একজন পরিশ্রমী মেধাবী ছাত্রের বা ছাত্রীর বা চাকরি প্রার্থীর হকের চাকরিটা কাড়িয়ে নিয়েছে, জানা যাবে, ধরা যাবে। আইনের হাত খুব লম্বা। যদি সত্যই ঠিকঠাকভাবে তদন্ত করে এই বিষয়টা দেখা যায়, তাহলে অযোগ্যরা যেন প্রমাণিত হয় এবং তারা যেন শাস্তি পায়, এবং অবশ্যই যেন তাদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়, ঠিক এসএলএসটির মতো যেন একই বিষয় করা হয়। তো এটা আশা করব যে যেমন আমরা 2016 এসএলএসটি যখন দেখলাম, সেই অনুযায়ী যেন না হয়ে যোগ্য অযোগ্য পৃথকীকরণ যদি করা সম্ভব হয়,
সব থেকে ভালো সাধুবাদ জানাবো তাহলে আমরা প্রত্যেকেই, কারণ অযোগ্যরা শাস্তি পাক, যোগ্যরা তাদের জন্য সাফার আর কত করবে। খুব সত্য এটা। যোগ্য শিক্ষকরা যারা আসলেই পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, প্রশিক্ষণ যুক্ত, তাদের সসম্মানে তাদের চাকরিতে বহাল রাখা হোক, সেই সমস্ত শিক্ষকদের। আর যারা এই শর্টকাট খুঁজেছে, ওই দাদাকে ধরে, ওই কাকাকে ধরে যারা চাকরিটা নিয়েছে, তাদের যেন শাস্তি হয়, তাদের যেন অবশ্যই চাকরি বাতিল হয়, এটা সকলের কামনা। এবার দেখা যাক যে 17 তারিখ বা 17ই আগস্ট কি হতে চলেছে। 17ই আগস্ট আমরা দেখব, এখনো বেশ দেরি আছে। তো 17ই আগস্ট যদি কিছু আমরা জানতে পারি, আমি যদি অবশ্যই জানতে পারি যে কি হচ্ছে বা তার আগে কি রকম কি খবর আসছে, খবরাখবর বা সূত্রের খবর মারফত যদি কিছু জানতে পারি, অবশ্যই আপনাদেরকে জানাবো এবং নিয়মিত আমি আপনাদের সমস্ত রকম আপডেট দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনি যদি আমার সাথে সহমত হন, আমাকে একটা লাইক করে জানাবেন। আর এই রকম সমস্ত শিক্ষা বিষয়ক তথ্য বা বিজ্ঞপ্তির, চাকরির বিজ্ঞপ্তি বিষয়ক সমস্ত বিষয় এই চ্যানেলে আলোচনা করা হয়। তাই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনার আলাদা কোনো অভিমত থাকে, সেটাও কিন্তু লিখে জানাবেন, কারণ সমালোচনা খারাপ নয়। তবে এটা বলবো, আমি অনুরোধ করব, আপনার যদি না পোষায় আপনি দেখবেন বা না দেখবেন, কিন্তু একজন শিক্ষক হিসেবে সেই রকমই কমেন্ট করবেন যেন আপনাকে দেখে লজ্জা পেতে না হয়। ধন্যবাদ।